বন্ধুরা, আমরা ছুটির দিনে নানা জায়গায় বেড়াতে যাই। তার মধ্যে অন্যতম আকর্ষণীয় জায়গা হলো চিড়িয়াখানা। নানা ধরনের পশু পাখিতে ভরপুর এই জায়গায় গেলে বন্য প্রাণীদের দৈহিক গঠন, চলাফেরা, জীবনযাপন পদ্ধতি ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। এখন মনে করুন, ভিন গ্রহের কোনো প্রাণী অর্থাৎ এলিয়েনদের একটি দল এসে পৃথিবী থেকে কয়েকজন মানুষকে ধরে নিয়ে গেল, যাদের মধ্যে আপনিও একজন। তাদের গ্রহে যেহেতু আপনি নিজেই একজন এলিয়েন, তাই আপনাকে প্রদর্শনের জন্য তারা কোনো চিড়িয়াখানায় রাখলো। সেখানে দিনভর নানা দর্শনার্থী আসে, আপনার দিকে এটা সেটা ছুড়ে দিয়ে চলে যায়। ভিন গ্রহের ভাষায় আপনার উদ্দেশ্যে নানা রকম মন্তব্য করে এবং এমনটাই আরো অনাকাঙ্ক্ষিত জিনিস আপনার সাথে ঘটতে শুরু করলো। এখন আপনার কেমন লাগবে একবার কল্পনা করুন তো। যদি আমি বলি কোনো এলিয়েন নয়, বরং মানুষের স্বজাতি এককালে তাকে খাঁচায় বন্দি করে রাখতো বিভিন্ন চিড়িয়াখানায় দেখানোর জন্য, তাহলে কি আপনি সেটা বিশ্বাস করবেন? কিংবা এটাও ভাবতে পারেন এগুলো হয়তো আজগুবি কথা, আমার দিকে অবজ্ঞার দৃষ্টিতেও তাকাতে পারেন। কিন্তু সত্যি বলছি, এককালে আসলেই এমন চিড়িয়াখানা ছিল যেখানে বন্দিতে রাখা হতো আমাদের ভাই বোনেদের। আর সেসব চিড়িয়াখানার গল্প বলতেই আজকের আমাদের এই প্রতিবেদন। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে প্রাচীনকালে কিভাবে এত নিষ্ঠুর মানবিকতার সাথে এই মানব চিড়িয়াখানা। তাহলে চলুন আর সময় নষ্ট না করে ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে জেনে নেওয়া যাক সেই মানব চিড়িয়াখানার ইতিহাস। এমন একটি মানব চিড়িয়াখানা ঠিক কবে থেকে চালু হয়েছিল তা সুনির্দিষ্ট করে বলা খুবই মুশকিল। তবে মেক্সিকোর টেনকটিলানের নবম শাসক দ্বিতীয় মক্টেজুমার রাজত্বকালে একটি চিড়িয়াখানার কথা জানা যায়, যেখানে নানা রকম পশু পাখির পাশাপাশি বামন, আলবিনো ও কুজোদেরও দেখানো হতো। রেনেসাঁ যুগে ইতালির মেদিচি পরিবারও এর সঙ্গে যুক্ত ছিল। যেমন ষোড়শ শতাব্দীর দিকে কার্ডিনাল হিপোলাইটিস মেচিদের সংগ্রহে বিভিন্ন ধরনের জন্তু জানোয়ারদের পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষও ছিল। এদের মধ্যে ছিল তুর্কি, আফ্রিকান, মুর, ভারতীয় ইত্যাদি নানা জাতির মানুষ। এই অপসংস্কৃতির আর এক পরিচিত শিকার হলেন দক্ষিণ আফ্রিকার এক নারী, তার নাম সার্তজি ব্যাকম্যান। টিটোপিজিয়ার ফলে তার পশ্চাৎদেশ ছিল তুলনামূলক বড়, এজন্যই মূলত তাকে বিভিন্ন প্রদর্শনীতে হটেনটট ভেনাস নামে দেখানো হতো। বর্তমানে হটেনটট শব্দটিকে অপমানসূচক হিসেবে দেখলেও তখনকার দিনে তার গোত্র খইয়ের লোকেদের বোঝাতো এই শব্দটি ব্যবহার করা হতো। আর ভেনাসকে তো ধরা হয় ভালোবাসার রোমান দেবী হিসেবে। 1815 সালে মৃত্যুর আগ পর্যন্ত লন্ডন ও ফ্রান্সের বিভিন্ন প্রদর্শনীতে ব্যাকম্যানকে দেখানো হতো। 1850 সালের দিকে আবার এল সালভাদরের মাইক্রোসেফালিতে আক্রান্ত দুই বোন ম্যাক্সিমো ও বার্তোলাতে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন স্থানে প্রদর্শন করা হয়েছিল। উল্লেখ্য, মাইক্রোসেফালিতে আক্রান্ত ব্যক্তির মাথা স্বাভাবিকের থেকে ছোট হয়। 1877 সালে ফ্রান্সের শিশু পার্ক জার্ডিন ডি অ্যাক্লিম্যাটানশনে এই ধরনের দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে নুবিয়ান ও ইনুইটদের দেখানোর ব্যবস্থা করা হয়। শুধুমাত্র মানব প্রদর্শনীর কারণে সেই বছর তাদের দর্শনার্থীর সংখ্যা দ্বিগুণ বেড়ে 10 লাখের ঘরে পৌঁছয়। 1817 থেকে 1912 সাল পর্যন্ত জার্ডিন ডি অ্যাক্লিম্যাটানশনে 30টির মতো মানব প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। 1878 ও 1889 সালে প্যারিসে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক প্রদর্শনীতে আবার একটি নিগ্রো গ্রামের মডেল দেখানো হতো। এসব মডেল সাধারণত সেসব গ্রামের বেশ কিছু আদিবাসীকে এনে তাদের দৈনন্দিন জীবনযাপন, সংস্কৃতি ইত্যাদি তুলে ধরার চেষ্টা করা হতো। কিন্তু তারপরেও ওগুলো চিড়িয়াখানায় ছিল। এর মাঝে 1889 সালের প্রদর্শনীতে এসেছিল 28 মিলিয়ন মানুষ। সেবারের মূল আকর্ষণ ছিল 400 জন আদিবাসী, যাদেরকে সেখানে প্রদর্শন করা হচ্ছিল। এরপর 1906 ও 1922 সালে মার্সেইয়ে এবং 1907 ও 1931 সালে প্যারিসে অনুষ্ঠিত প্রদর্শনগুলিতে যে মানুষদের দেখানো হয়েছিল তারা সবাই ছিল খাঁচায় বন্দী, ছিল নগ্ন কিংবা অর্ধনগ্ন। যদি ভেবে থাকেন এতে মানবতার চরম অবমাননা হয়েছিল, তাহলে আপনাকে আরো চরমভাবে বিস্মিত করবে একটি পরিসংখ্যান।
বন্ধুরা, ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে তোমাদের বলবো, তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন ইতিহাসের অজানা ভিডিও পাওয়ার জন্য। তো তারপর 1931 সালে প্যারিসে সেই প্রদর্শনীটি চলেছিল 6 মাস ধরে, যাতে 34 মিলিয়নেরও বেশি মানুষ এসেছিল। এরপর 19 শতকের শেষের দিকে হ্যাজেনব্যাক বিশ্বের নানা স্থান থেকে আদিবাসীদের এনে এমন প্রদর্শনীর আয়োজন করে পকেট ভারী করতে লাগলেন। 1886 সালে শ্রীলঙ্কার আদিবাসীদের নিয়ে তিনি এক প্রদর্শনীর ব্যবস্থা করেন। 1893 থেকে 1894 সাল পর্যন্ত ল্যাপল্যান্ডার্সদের নিয়ে হামবুর্গে তিনি এই ধরনের প্রদর্শনীর ব্যবস্থা করেন। 1930 সালের দিকে আমেরিকায় পরিস্থিতি আরো অধঃপতনের দিকে চলে যায়। তখন সেখানকার কিছু চিড়িয়াখানায় শিক্ষার নাম করে বা নাম নিয়ে নগ্ন নৃত্যের চল শুরু হয়। মানব চিড়িয়াখানা চলেছে এরপরে আরো বহুদিন। 1958 সালের ব্রাসেলসে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনীতে এক কঙ্গোলিজ গ্রামের মডেল দেখানো হতো। 1994 সালের এপ্রিল মাসে ফ্রান্সে আইভরি কোস্টের একটি মডেল গ্রাম দেখানো হয়। এরকম আরো কিছু ছবি হলো, যেরকম চিড়িয়াখানায় প্রাণীদের সাথে মানুষের বা আদিবাসীদের পাশাপাশি অবস্থান। এখন যে চিত্রটি আপনারা দেখছেন সেটা 1958 সালে ব্রাসেলস থেকে তোলা ছবি। কালো বলেই তাকে রাখা হয়েছিল চিড়িয়াখানায়। সেখানে তাকে খাবার দিচ্ছে এক সাদা চামড়ার মানুষ, কিন্তু তার মনটা কি সাদা? তারপর দেখুন, চিড়িয়াখানার ভিতরে ওরা কিন্তু কোনো পশু দেখছে একজন মানুষকে। এখন যে চিত্রটি দেখছেন সেই চিত্রটি হলো একটি নিগ্রো মডেল গ্রামের মা ও সন্তান। এমনই পিগমিদের এক প্রকার জোর করে নাচতে তখন বাধ্য করা হতো। এই ছবিতে 1904 সালে সেন্ট লুইসের এক তীর ধনুক প্রতিযোগিতা থেকে তোলা ছবি। এমন প্রতিযোগিতাকে বলা হতো অসভ্যদের অলিম্পিক প্রদর্শনী। সময় পাল্টে গেছে, বা আমাদের চারপাশের যে সমাজ ব্যবস্থা সেটা পাল্টে গেছে, কিন্তু নিত্য নতুন প্রযুক্তিপূর্ণ আমাদের জীবনকে করেছে আরো সহজ ও সুন্দর। কিন্তু কিছু কিছু মানুষের মনের সাদা কালোর বিভেদ রেখা টানা বৈষম্য বৃক্ষটি আজও রয়ে গেছে। এর ফসল হিসেবে পাশ্চাত্য দেশগুলিতে আজও মাঝে মাঝে সাদা কালোর বিভেদ, বৈষম্য, এমনকি খুনোখুনির ঘটনা পর্যন্ত আমাদের নজরে আসে। আশা করি মানুষ একদিন তার এই প্রকৃত মানবাত্মার সন্ধান পেয়ে সরে আসবে বর্ণ বৈষম্যের এই অন্ধকার থেকে, গড়ে তুলবে বৈষম্যহীন এক সুন্দর পৃথিবী। তো এই ছিল আজকের মানব চিড়িয়াখানার এক চরম অবমাননার ইতিহাস। তো আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।